মানুষের সঙ্গে যোগাযোগ করা দরকার, সাধারণ মানুষকে কিছু বক্তব্য কিছু উপস্থাপন করা দরকার। তারা বাংলাদেশে যে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের যে প্রক্রিয়া সেটা আপনারা জানেন যে এখানে যারা আপনারা এখানে প্রতিবেশী যারা আছেন এই কেন্দ্রের আশেপাশে যারা বসবাস করেন তারা সবাই বাংলাদেশের ওই ফ্যাসিস্ট সরকারের নির্বাচনের দৃশ্য আপনারা সকলেই দেখেছেন। সেখানে ভোটার যাওয়া লাগতো না, মানুষ যাওয়া লাগতো না, কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর অত্র অঞ্চলে কিছু দুর্বৃত্তরা একটা নির্বাচনের ফলাফল গঠন করত এবং প্রকাশ করত। এই জন্য জনগণ আপনাদের সঙ্গে তাদের কোনো সেতু বন্ধন ছিল না। আমরা মনে করি যে সাধারণ মানুষের মতামতের প্রেক্ষিতে এক সরকার প্রতিষ্ঠা হয়। সেই জন্য আমরা সাধারণ মানুষকে আহ্বান করেছি, আপনাদেরকে ডেকেছি আমাদের জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক কর্মসূচি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, এবং আমরা এমন একটি রাজনৈতিক দল যে আমরা অতীতে যে ভূমিকা রেখেছি সেই ভূমিকাটাকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন যে আপনাদের কাছে সকলের প্রিয় যশোরের নেতা জনাব তরিকুল ইসলাম আমাদের দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে তিনি নেতা ছিলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে একটি হৃদয়ের সম্পর্ক ছিল এবং সেই কারণেই তিনি যখনই কোনো সময় নেতৃত্বে এসেছেন, রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেছেন, তখন জনগণের পক্ষে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আপনারা যদি আজকে এখানে যারা আছেন তারা সবাই জানবেন যে এখানে যত শিক্ষা প্রতিষ্ঠান যশোরের আছে, অথচ যশোর জেলায় আছে, যত চিকিৎসালয় আছে, আপনি ধরেন আজকে সদর হাসপাতালে 250 বেড থেকে 100 বেড থেকে 250 বেড হাসপাতালে রূপান্তরিত করা, আজকে করোনা ইউনিট গঠন করা, আজকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করা, এই ধরনের অসংখ্য রাস্তাঘাট কালভার্ট পল্লী বিদ্যুতায়ন সহ বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের যশোরের মানুষের স্বার্থে তিনি কাজ করেছেন। আজকে সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কোনো হটকারী শক্তি দিয়ে বল প্রয়োগ করে জনগণের মতামতকে প্রতিফলিত ঘটাতে চাই, আমরা জনগণের মতামতকে পদদলিত করতে চাই না। সেই কারণে আজকে আপনারা যারা এসছেন, আপনারা যারা নারী সমাজ আছেন, যারা গৃহে থাকেন, তাদেরকে আপনারা বলতে চাই যে আমরা যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলাম সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমরা চাঁদাবাজ দুর্নীতিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে চাই। সেই কারণে আপনারা নিশ্চয়ই জাতীয়তাবাদী দলের এই অঞ্চলের মানুষরা সব সময় জনাব তরিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করেছেন। আমরা প্রত্যাশা করি আগামী দিনে আপনারা আমাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন, ভূমিকা রাখবেন। কিন্তু আপনারা জানেন আজকে রাজনীতিতে বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করা হচ্ছে। আমরা জানি নারীরা খুব দুর্বল চিত্রের মানুষ, তারা সহজ সরল মানুষ। সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দল আজকে কৌশলগতভাবে ধর্মীয় অনুভূতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বলে আমাদের সঙ্গে আসতে পারে, আমাদের সংগঠন করলে পারে জান্নাতে যাওয়া যাবে, বেহেশতে যাওয়া যাবে। আচ্ছা বলেন হাদিস এবং কোরআনে কোথাও আমরা পাইনি যে অন্য কোনো রাজনৈতিক দল বলতে পারে তিনি জান্নাত পাবেন। একমাত্র আল্লাহ জানেন যে কারা জান্নাতে যাবে আর কারা যাবে না। সেই কারণে আমার মনে এই ধরনের বিভ্রান্ত কথা বলে মানুষকে ধর্মীয় গ্রন্থ স্পর্শ করে মানুষের সেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আজকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমি মনে করি আপনার এই অঞ্চলের সচেতন মানুষ, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, যে একজন সৎ নির্ভীক মানুষ ছিল, নির্লোভ মানুষ ছিল, বেগম খালেদা জিয়ার একজন সৎ নেতৃত্ব ছিল, তার সন্তান জনাব তারেক রহমান যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সঙ্গে মানুষের দরকার। আমরা মানুষবিহীন কোন সংগঠন করতে চাই না। সেই কারণে আমি মনে করি বাংলাদেশে পুরুষের পাশাপাশি নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, নারীদের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করতে হবে। সেই কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আপনাদেরকে আহ্বান করেছি আগামী দিনে আপনাদের জন্য কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটি যেমন আজকের প্রধান বক্তা এবং আজকের প্রধান অতিথি আপনাদের জন্য বলবেন। আমরা সমাজের সকল স্তরের মানুষের জন্য আমরা দায়িত্ব এবং কাজ করতে চাই। আমরা প্রত্যাশা করি আপনারা সেই সহযোগিতা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম অমর। ধন্যবাদ লার্নার সিনিয়রকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা, নন্দিত নেতা, আমাদের অভিভাবক জনাব অরিন্দ ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক কেন্দ্র বিএনপি খুলনা বিভাগ। আমি ভাইয়াকে এখানে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে তো আজকের এই নারী সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভানেত্রী কামরুন্নামান খান টিয়া, উপস্থিত আজকের আয়োজনের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামিরুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, আমাদের জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী বেগম রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, আমাদের নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সামিয়া সুলতানা, উপস্থিত নগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, আমাদের এই ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল ওয়াহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন সহ আমার সামনে উপবিষ্ট মা ও বোনেরা, যাদের জন্য মূলত আজকের আয়োজন এবং এই আয়োজন সফল করবার জন্য আমাদের বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে সমস্ত নেতা কর্মী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবহাওয়াটা বেশ কিছুদিন যাবতই খারাপ, একটানা বৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পর বর্ষাকালে আমরা আসলে বৃষ্টি এভাবে দেখছি। জলবায়ু পরিবর্তনের কারণে আজকাল শীতকালে শীত পড়ে না, গরমকালে গরম পড়ে না, বর্ষাকালে বর্ষা হয় না। এটি আসলে গত 10-12 বছরের চিত্র ছিল। তবু আল্লাহ দরবারে শুকরিয়া যে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। আমরা আশা করতে পারি আগামী দিনে শরৎ ঋতুর এই বাংলাদেশ যথাসময়ে আমরা গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত কিংবা শীতকে উপভোগ করতে সক্ষম হব। প্রিয় মা ও বোনেরা, আমি যখন আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি, আমি মনে করছি যে প্রথমে একটি সুসংবাদ আপনাদের সাথে ভাগ করে নিই। কারণ এখানে যারা উপস্থিত, আমার ধারণা অনেক মায়েরই সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিংবা সমমানের পরীক্ষা দিয়েছিলেন, যাদের ফলাফল বেরিয়েছে, যারা কৃতিত্বের স্বাক্ষর রেখে উত্তীর্ণ হয়েছেন। আমি নিশ্চিত অনেক মা বোন এখানে আছেন যাদের সন্তানেরা এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যে খুশির সংবাদটি আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, সারা বাংলাদেশে এসএসসি এবং সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, জিপিএ 5 পেয়ে তাদের মধ্যে কন্যা সন্তান মেয়েদের হার অনেক বেশি। সারা বাংলাদেশে ৭৩,৬১৬ জন ছাত্রী জিপিএ 5 পেয়েছে। তার বিপরীতে ছাত্ররা পেয়েছে ৬৫,৪১৬ জন। প্রায় ৮,০০০ মেয়ে ছাত্রদের থেকে বেশি জিপিএ 5 পেয়েছে। যদি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা যদি আমরা দেখি, তাহলে হয়তো দেখব ছাত্রদের সংখ্যা অনেক বেশি আছে। এটি এসএসসি পরীক্ষায় ফলাফলের কথা বললাম। আমি নিশ্চিত যে এইচএসসি পরীক্ষা চলমান, এই এইচএসসি পরীক্ষার যখন ফল বেরোবে, তখনও আমরা নিশ্চয়ই মেয়েদের ফলাফলের আধিক্য দেখতে পাব। এটি বাস্তবতা। সমাজের সর্বক্ষেত্রে, বিশেষ করে পড়ালেখায় আমরা মেয়েদের অগ্রগতি দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমাজের সর্বক্ষেত্রে কি মেয়েরা সেভাবে অগ্রাধিকার লাভ করেছে? হ্যাঁ, আমরা রাজনীতির মঞ্চে অনেক বড় কথা বলি। আমরা একসময় বলতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, আমরা বলতাম। এটাও সত্য। আজকে যশোর বোর্ডের চেয়ারম্যান একজন নারী, পুলিশ সুপার একজন নারী, যশোর সদর উপজেলার টিএনও একজন নারী। নারীরা প্রত্যেকটি জায়গায় অত্যন্ত গুরুত্ব সহকারে অবস্থান করছেন। এটি কিন্তু সামগ্রিক চিত্র নয়, এটি কিন্তু প্রকৃত বাংলাদেশের কথা নয়। প্রকৃত বাংলাদেশের কথা হচ্ছে মেয়েরা পড়ালেখা করবার পরেও তারা যথাযথভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। এর কারণ প্রাপ্তবয়স্ক নারীদের বিয়ের পর
সে কাজ করতে পারবে কিনা সেটি নির্ভর করে একান্তভাবে স্বামী কিংবা স্বামী পরিবারের উপর। প্রিয় মা ও বোনেরা, এই কথা নিয়ে আমি বিস্তারিত কথা বলবার আগে যে কথাটি বলতে চাই, আজকের যে নারী সমাজ আজকে এভাবে পড়ালেখায় অগ্রগতি লাভ করছে, সমাজের বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করছে, বাংলাদেশ সৃষ্টির পরের কি চিত্রটি তেমন ছিল? যারা এখানে বয়স্ক নারী আছেন, যারা আমার মায়ের বয়সী, আমার চাচি কিংবা আমার খালার বয়সী, আমার ফুপুর বয়সী, তারা নিশ্চয়ই স্মরণে রাখবেন যে সেই বাস্তবতা ছিল না। বাংলাদেশের এই পরিবর্তন, নারী জাগরণের যে পরিবর্তন, এই পরিবর্তনের সূচনা হয়েছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি সারা বাংলাদেশে গণসাক্ষরতা অভিযান চালু করেছিলেন, অর্থাৎ প্রত্যেকে অন্তত নিজের নামটি লিখতে পারবে। তিনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন, অর্থাৎ প্রতিটি বাচ্চা স্কুলে যাবে, অন্তত ক্লাস 5 পর্যন্ত পড়বে। আজকের বাস্তবতা চিন্তা করে 40 বছর 45 বছর আগের বাংলাদেশকে আপনি কল্পনা করে মেলাতে পারবেন না। তখন আসলে ছেলে বাচ্চারাই স্কুলে যেত না, সেখানে মেয়ে বাচ্চাদের স্কুলে যাওয়াটি অনেকটি স্বপ্নের মতো ছিল। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি চালু করেছিলেন, ক্লাস 5 পর্যন্ত প্রত্যেককে স্কুলে যেতে হবে। আজকে যে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে নারী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এটি চালু করেছিলেন তখন অনেকে বলেছিলেন যে নারীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, নারীর জায়গা ঘরের ভেতরে অন্তরালে নারীকে প্রকাশ্যে আনা হচ্ছে, অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সমগ্র বিশ্ব বলছে কোন রাষ্ট্রই উন্নতি করতে পারে না যদি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারী যদি সেই রাষ্ট্রের চাকা ঘোরাতে অগ্রণী ভূমিকা পালন না করে। এটি হচ্ছে সবচেয়ে সত্য। এই বাংলাদেশের 18 কোটি জনগণের প্রায় 8 কোটি জনগণ নারী। আমাদের ভোটারদের 51% প্রতিনিধিত্ব করছেন নারী, অর্থাৎ পুরুষ সেখানে 49%, সেখানে নারী ভোটারের সংখ্যা 51। আজকে এই গুরুত্বটি অনুধাবন করতে হবে আপনাদেরকে, যারা নারী সমাজের প্রতিনিধিত্ব করছেন, আমার মা বোনদেরকে। আমি কথা বলছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে। জিয়াউর রহমানই সেই ব্যক্তি যিনি প্রথম আনসার ও ভিডিপি এবং পুলিশে নারী পুলিশ নিয়োগের বিধান করেছিলেন। আজকে আপনি দেখবেন তার ধারাবাহিকতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতেও আমরা নারী সৈনিকদের দেখতে পাই। এটি চল শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তখন বাংলাদেশের অবস্থা এইরকম ছিল না। তখন প্রতিটি পরিবারকে লড়াই করতে হতো তার 3 বেলা খাবারের জন্য। জিয়াউর রহমান বুঝেছিলেন যদি ঘরের নারীরা নিজেরা কিছু কাজ করে তারা যদি আত্মকর্মসংস্থানের সুযোগ পায় তাহলে সংসার পরিচালনায় পুরুষদের জন্য সহজ হয়। তাই তিনি জাতীয় মহিলা সংস্থা তৈরি করে মহিলাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের নিজের থেকে কাজ করবার জন্য প্রাথমিকভাবে বিনা সুদে একটি পুঁজি দিয়েছিলেন। আজকে যে বিভিন্ন এনজিও আমাদের মা বোনদেরকে ঋণ দেয় এবং ঋণের বিপরীতে আপনাদেরকে সুদ দিতে হয়, ক্ষেত্র বিশেষে যে আসল টাকাটি দিতে হয় তার কয়েক গুণ বেশি সুদ আপনাদেরকে পরিশোধ করতে হয়। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ঋণ প্রদান কর্মসূচি চালু করেছিলেন তার বিপরীতে কখনো সুদ দিতে হতো না। আজকে 2025-এ এসে বাংলাদেশের সামাজিক বাস্তবতার সাথে 1978, 79 কিংবা 80 সালের সামাজিক বাস্তবতা মেলালে হবে না। তখন কিন্তু প্রতিটি নারী আরেকটি অভিশাপের মধ্যে প্রতিদিন তাকে কাটাতে হয়েছে। সেটি কি ছিল? সেটি ছিল যৌতুকের অভিশাপ। মেয়েরা বিয়ের পর স্বামীর সংসার থেকে যাদেরকে যৌতুক দাবি করা হতো, আর স্বামীর সংসারের চাহিদা অনুযায়ী যৌতুক না দিতে পারলে ওই মেয়েকে, ওই নারীকে তার জীবদ্দশায় প্রতিদিনই তাকে লাঞ্ছনার শিকার হতে হতো। এমন ঘটনা ঘটেছে যৌতুকের কারণে অত্যাচার করে স্বামীর সংসারে ওই কোন কোন নারীকে ইভেন হত্যা করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যৌতুক বিরোধী আইন করেছিলেন। যৌতুক বিরোধী আইনে সর্বোচ্চ শাস্তির বিধান তিনি মৃত্যুদণ্ড পর্যন্ত রেখেছিলেন, যেই কারণে বাংলাদেশের নারী সমাজ যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি কাজ করে গেছেন, যেই কাজ বাংলাদেশ আজও স্মরণ করে। 2025 এসে বাংলাদেশের অর্থনীতি দুটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। একটি হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প, আর একটি হচ্ছে প্রবাসী শ্রমিক। এই যে গার্মেন্টস শিল্প, অর্থাৎ আমাদের যে গার্মেন্টস, সেই কাপড় আমরা বিদেশ থেকে আমদানিকৃত কাপড় কেটে আমরা পোশাক তৈরি করি এবং সেই পোশাক বিদেশে বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বিদেশে রপ্তানি নির্ভর গার্মেন্টস শিল্প তৈরির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কি জানেন? আজ বাংলাদেশের অর্থনীতি যে গার্মেন্টস উপর নির্ভরশীল, সেই গার্মেন্টস শিল্পে এখন প্রায় 40 লক্ষ মা বোন কাজ করে। 40 লক্ষ মা বোন কাজ করা মানে কার্যত এই 40 লক্ষ মা বোনের উপর 2 কোটি সদস্যের পরিবার নির্ভরশীল, যাদের উপার্জনে ওই সংসারটি চলে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আজও বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, সেটি হচ্ছে প্রবাসী শ্রমিক। আমাদের মধ্যপ্রাচ্য সহ জাপান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, আফ্রিকার দেশগুলোতে বলেন, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, বাহরাইন, যে সমস্ত দেশে প্রায় 1 কোটি বাংলাদেশি আজ কাজ করে, এই বাংলাদেশিদের বাইরে কাজ করবার সুযোগ অবারিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছোট্ট গল্প বলি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় একবার আমাদের পবিত্র নগরী মক্কা বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হল। আমাদের কাবাগর অবরুদ্ধ করা হল। ওআইসি জরুরি মিটিং ডাকা হলো সৌদি বাদশার অনুরোধে, যে কিভাবে এই কাবাগারকে অবমুক্ত করা হবে। কারণ আল্লাহর ঘর সন্ত্রাসীরা ঘিরে রেখেছে। স্বাভাবিকভাবে কাবাকে মুক্ত করবার জন্য তখন ওখানে গুলি চালাবার কোনো বাস্তবতা ছিল না, কারণ আল্লাহর ঘরকে মুক্ত করবার জন্য আপনি কারণ জীবন হরণ করবেন, এর কোনো অধিকার আপনার নেই। ওআইসির সকল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদেরকে আহ্বান জানানো হলো যে আপনাদের পরামর্শ কি। আমাদের নেতা, আপনারা জানেন, উনি একজন কমান্ডো ছিলেন, উনি প্রশিক্ষিত সৈনিক ছিলেন। তিনি সেদিন পরামর্শ দিয়েছিলেন গরম পানির ব্যবহার করতে, অর্থাৎ তীব্রভাবে যদি গরম পানি ব্যবহার করা হয়, তাহলে শত্রুর হাত থেকে এই কাবাঘরকে মুক্ত করা যাবে। তার বুদ্ধি এবং তার পরামর্শে তীব্র গতিতে গরম পানি নিক্ষেপ করে সেদিন কাবাকে মুক্ত করা হয়েছিল। সৌদি বাদশাহ খুশি হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বলেছিলেন, আপনি কি চান? একটি ব্ল্যাঙ্ক চেক, একটা চেকের পাতা তার সামনে সই করে রেখে দিয়েছিল, আপনার দেশের জন্য কত টাকা প্রয়োজন আপনি সে টাকার অঙ্কটি লিখে নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আমার দেশ গরিব, আমার অর্থের প্রয়োজন, কিন্তু আমি আপনার কাছ থেকে আজকে কোনো অর্থ দাবি করব না। আমি শুধু আপনার কাছে এটুকুই বলবো, যদি সুযোগ থাকে, আমার দেশের পুরুষেরা অনেক কর্মমুখী, তার কাজ করতে পারে, তার কর্ম, আপনি যদি তাদের কাজের সুযোগ তৈরি করে দেন, তাহলে তারা আপনার দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। তার কথার সূত্র ধরে প্রথম 15,000 শ্রমিক সৌদি আরবে গিয়েছিল। আজ সারা বাংলাদেশের প্রায় 1 কোটি শ্রমিক সারা বিশ্বে কাজ করে। এই শ্রমিকদের পাঠানো টাকায় আপনাদের সংসার চলে এবং শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ সরকার পরিচালিত হয়। একদিকে শ্রমিক ভাইরা কষ্ট করছেন, আর ওই শ্রমিকদের মা, ওই শ্রমিকদের স্ত্রীরা তাদের জীবনের সোনালী সময় তারা আত্মত্যাগ করে সংসারটি আগলে রাখছে। তাই শ্রমিকদের আত্মত্যাগ যেমন আমরা স্মরণ করব, ওই শ্রমিকদের যারা স্ত্রী, যারা মা সংসারটি আগলে রেখেছেন, আমরা তাদেরকে ওই আয়োজনের মাধ্যমে স্যালুট জানাতে চাই। আজান হচ্ছে কোথায়? আমি আজানের পরে কথা বলি।
আমাদের ডিস্টার্ব হয়েছিল গাইড আসতে বললে ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ লেখা দিন, লেখা আমি দিইনি, আপনি দেননি। লেখা দিইনি পরে দিচ্ছি। আমার দুটি মনে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যশোর নগরের ৯ নম্বর ওয়ার্ডের বকচর এলাকায় নারী সমাবেশের বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইসলাম আমির। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে আজও বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। সেই অর্থনীতির মূল যে চালিকা শক্তি একটি গার্মেন্টস শিল্প আর একটি প্রবাসী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা, সে ব্যাপারে কথা বলেছি এবং এই দুটি ক্ষেত্রে আমাদের নারীদের আত্মত্যাগের কথাও আমরা স্মরণ করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর মতো একটি পর্যায়ে নিয়ে গেল, তখনই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শাহাদত বরণ করতে হলো 1981 সালের 30শে মে। যারা বয়োজ্যেষ্ঠ নারী তাদের সেই দিনের কথা নিশ্চয়ই স্মরণে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের মধ্যে দিয়েই বাংলাদেশের গণতন্ত্র কিন্তু একটি অপমৃত্যু ঘটল। বাংলাদেশ গণতন্ত্র ভেঙে পড়ল। স্বৈরাচারী ফ্যাসিস্ট এরশাদ বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথর উপর চেপে বসল। সেই সময় গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রকামী মানুষের কাছে আবারও ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য মাত্র 33 বছর বয়সের বিধবা নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন সাদা কাপড় পরে এই যশোরের রাজপথে এসেছিলেন। আজকের যিনি প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম, সেই নার্গিস বেগমের সাথে তিনি এই যশোরের অন্তত 20টি বাড়িতে গিয়েছিলেন, যে সমস্ত নেতারা আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের সাথে সেদিন জেলে ছিলেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বেগম খালেদা জিয়া এভাবে এই বাংলাদেশের প্রতিটি প্রান্তই আছেন। 64টি জেলায় তার পা পড়েছে, 460টি উপজেলায় তার পা পড়েছে। 9 বছরের এই দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে তিনি 90-এর এই স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলেন। 1991 সালের এই নির্বাচনে বাংলাদেশের নারী সমাজ বেগম খালেদা জিয়ার এই লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসন উপহার দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে নারীদের সেই অবদানের কথা বলে যাননি। তিনি কি করলেন? তিনি প্রথম 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের সরকারি স্কুলে পড়বার খরচ মওকুফ করলেন, অর্থাৎ বিনা বেতনে মেয়ে বাচ্চারা ক্লাস 10 পর্যন্ত পড়তে পারবে তার সুযোগ তৈরি করলেন। আজ
আজকে যে আমরা স্কুলে নতুন বছরে নতুন বই পাই, নতুন বইয়ের গন্ধ শুকে বাচ্চারা আনন্দ পান, সেই বই দেওয়ার উৎসব চলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হবার পর তৈরি করেছিলেন। বেগম খালেদা জিয়া দেখেছিলেন গ্রামের ছেলে বাচ্চারা যেমন স্কুলে যায় না, মেয়ে বাচ্চারা স্কুলে যায় না। বেগম খালেদা জিয়া যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কি করেছিলেন? শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, অর্থাৎ বাচ্চারা যদি স্কুলে যায় তাহলে বাচ্চার বাবা মাকে সরকার থেকে একটি সহায়তা দেওয়া হবে, কিংবা স্কুলে তার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। তার এই সিদ্ধান্তের ফলে আমাদের শিক্ষার হার দ্রুত গতিতে বাড়ল। এই সম্পর্কে একটি কথা বলতে চাই। আপনারা জানেন সম্প্রতি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার্থে যুক্তরাজ্যে ছিলেন। তিনি যখন লন্ডনের হাসপাতালে চিকিৎসারত, প্রথম দিনের পরে অর্থাৎ দ্বিতীয় দিন বেগম খালেদা জিয়া সেবা শুশ্রূষা করবার জন্য যে ভদ্র মহিলা, যে নার্স দায়িত্বরত ছিলেন, তিনি হচ্ছেন নাইজেরিয়ার ভদ্র মহিলা। তার বাড়ি আফ্রিকার মহাদেশের নাইজেরিয়াতে। তিনি ঘরে ঢুকে বেগম খালেদা জিয়াকে সম্ভাষণ জানিয়ে বললেন, ইংরেজিতে বললেন, আমি তোমাকে চিনি। কৌতূহল বশত সেখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, তিনি জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে তাকে চিনো? তিনি কিন্তু বলেননি যে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওই নার্স তিনি কিন্তু বলেননি তুমি বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন। তিনি কিন্তু বলেননি তুমি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান। তিনি বললেন, তুমি তোমার দেশের মেয়েদের শিক্ষা ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছো, মেয়েদেরকে পড়ালেখা শেখার জন্য, এবং তোমার এই মডেল আমার দেশ নাইজেরিয়া অনুসরণ করেছিল, অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিল। আমার বাবা মারও আমাকে পড়াবার সামর্থ্য ছিল না, কিন্তু স্কুলে গেলে খেতে পারবো, তাই আমার বাবা মা আমাকে স্কুলে পাঠিয়েছিল। সেদিন আমি স্কুলে গিয়েছিলাম, পড়ালেখা করতে পেরেছি, নার্স হয়েছি, তোমার মায়ের চিকিৎসা দিতে পারছি। এটি তোমার মায়ের অবদান, কারণ তোমার মায়ের দেখানো মডেল আমার দেশ অনুসরণ করেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার এই মডেল অনুসরণ করে বাংলাদেশের নারী সমাজে শুধু অগ্রগতি সাধন হয়নি, বহু অনুন্নত রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয়েছে। বেগম খালেদা জিয়া আরেকটি যে কাজটি করেছিলেন, সেটি প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের 50% কোটা উনি সংস্কার করেছিলেন। অর্থাৎ 100 জন শিক্ষক যদি নিয়োগ হয়, কম করে হলে 50 জন তার মধ্যে নারী শিক্ষক দিতে হবে। কেন? বেগম খালেদা জিয়া দেখেছিলেন ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ভয় পায়, তারা মায়ের আঁচল ছেড়ে যেতে চায় না, তারা কান্না করে। অর্থাৎ যদি স্কুলের শিক্ষক যদি শিক্ষিকা হন, নারী হন, তিনি অন্তত ওই বাচ্চাদের, ছোট বাচ্চাদেরকে মায়ের স্নেহ দিতে পারবেন, বোনের আদর দিতে পারবেন। সেই চিন্তাটি বেগম খালেদা জিয়া করেছিলেন বলেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আজ প্রায় 60% কোটা নারীদের জন্য সংরক্ষণ আছে। বেগম খালেদা জিয়া 50% পর্যন্ত কোটা মেয়েদের জন্য সংরক্ষণ করেছিলেন। 1991 থেকে 1996 পর্যন্ত উনি মেয়েদের পড়ালেখা 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করেছিলেন, অর্থাৎ বিনা বেতনে পড়বার সুযোগ করেছিলেন। 2001 সালে আবার প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কি করলেন? দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করে দিলেন। 5,000 টাকা পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ ছিল গ্রামাঞ্চলে, সেই কৃষি ঋণের সুদ মওকুফ করে দিলেন। বেগম খালেদা জিয়া আরেকটি কাজ করেছিলেন। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের নারী সমাজকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া ঠিক তেমনি ভাবে অ্যাসিড সন্ত্রাসের অভিশাপ থেকে বাংলাদেশের নারী সমাজকে মুক্তি দিয়েছিলেন। 2005 সালে এসে হয়তো নতুন লাগবে কথাটি, কিন্তু একটি সময় ছিল আমাদের সমাজের অবক্ষয় এমন পর্যায়ে চলে গিয়েছিল, তরুণী কিংবা যুবতী তাদেরকে কখনো কখনো বখাটে যুবকেরা তারা তাদেরকে বিরক্ত করত, তাদেরকে উত্ত্যক্ত করত। যারা দেখতে সুন্দর তাদেরকে বিয়ের প্রস্তাব দিত পরিবারের কাছে, আর
বিয়ে না করলে অ্যাসিড দিয়ে ঝলসে দিত। এই সম্প্রতি ঝিকরগাছাতেও এরকম একটি দুর্ঘটনা হয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা চিকিৎসাতে সহায়তা এবং আইনি সহায়তা দিতে আমরা সেখানে গিয়েছিলাম। বেগম খালেদা জিয়া এই অ্যাসিড যদি কোনো পুরুষ কোনো নারীর দিকে মারে তাহলে তার সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড আইন রেখে আইন সংশোধন করেছিলেন। এবং সেই কারণে আজকের নারী সমাজ একদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কারণে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি লাভ করেছে, অপরদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কারণে অ্যাসিডের সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্তি লাভ করেছে। প্রিয় মা ও বোনেরা, 2006 সালের পর ক্ষমতার পালা বদলের পর আমরা এই দীর্ঘ সময় একটি অনির্বাচিত সরকার কিংবা বিনা ভোটের সরকারের দ্বারা আমরা শাসিত হয়েছি। যে সময় আপনার আমার কোনো কথা বলবার স্বাধীনতা ছিল না, আপনার আমার ন্যায্য অধিকার পাবার কোনো সুযোগ ছিল না। এই দীর্ঘ সময় আমরা গণতন্ত্রহীন ছিলাম, এই দীর্ঘ সময় আমরা ভোটের অধিকারহীন ছিলাম। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই স্কুল 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে আমার বাবার অবর্তমানে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন যশোর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। প্রার্থী হিসেবে ওই ভোটের দিন 30 ডিসেম্বর 2018 আমি আনুমানিক সকাল 11টার সময় যখন এখানে আসি, এই সেন্টার ভোটার শূন্য, কারণ আগের রাতে সিংহভাগ ভোট কেটে নেওয়া হয়েছে। সকাল 8টার সময় আমার বোমাবাজি করে বাকি যা ভোট ছিল তারও বাকি অংশ কেটে নেওয়া হয়েছিল। যেটি আফসোসের কথা, এই আফসোসের মধ্যে একটি সান্ত্বনার কথা কি জানেন? যে সান্ত্বনার কথা শুনে আজকের নারী সমাজ গর্ববোধ করতে পারেন। সকাল 11টায় আমি যখন প্রতিটি কক্ষে গিয়ে দেখলাম কোথাও আমার পোলিং এজেন্ট আছে কিনা, আমি আমার কোথাও পোলিং এজেন্ট পাইনি। একটি কক্ষে একজন পোলিং এজেন্ট ছিল, সে কে জানেন? সে একজন নারী, কোনো পুরুষ পোলিং এজেন্ট খুঁজে পায়নি। অর্থাৎ ওই প্রতিকূল অবস্থা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন একজন নারী, একজন মা কিংবা কারোর স্ত্রী। এটি হচ্ছে আমাদের নারী সমাজ। যেখানে পুরুষেরা ব্যর্থ হয়েছে, যেখানে পুরুষেরা লড়াই করতে পারেনি, সেখানে আমাদের নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা এই অঞ্চল ঐতিহ্যগতভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী করে এরকম মানুষের সংখ্যাধিক্য রয়েছে। স্বাভাবিকভাবে এখানে অত্যাচার অনেক বেশি। এই যে ফেরদৌস লিটন আমাদের সাধারণ সম্পাদক, কি নির্মমভাবে তাকে আঘাত করে প্রহার করতে করতে ওই 28শে অক্টোবরের প্রথম প্রহরে অর্থাৎ 29 তারিখে যে হরতাল, সে হরতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের যুবদলের রৌফ, আমাদের যুবদলের নয়ন, এই ওয়ার্ডের যারা নেতৃত্ব দিচ্ছেন, কি নির্মম প্রহারে আজকে তারা তাদের স্বাভাবিক জীবন থেকে, তারা সুবিধার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদেরকে হাঁটতে হয়। এইরকম অত্যাচার নিপীড়ন এই অঞ্চলের ঘরে ঘরে হয়েছে। আমরা যেমন অত্যাচারিত হয়েছি, এই অত্যাচারের মুখে দাঁড়িয়ে আমরা যখন প্রতি মুহূর্তে লড়াই করে চলেছি রাজপথে, তখন আমাদের সাহস জুগিয়েছেন, আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদেরকে আশ্রয় দিয়েছেন আপনাদের মতো মায়েরা, আপনাদের মতো বোনেরা। আমরা হয়তো নিজের বাড়িতে থাকতে পারিনি, কিন্তু কোনো মা হয়তো রাত দুটোই দরজা খুলে দিয়েছে আমাদের থাকবার জন্য। আমরা হয়তো আমাদের স্ত্রীর রান্না করা খাবার গ্রহণ করতে পারিনি, কিন্তু হয়তো কোনো ভাইয়ের স্ত্রী আমার জন্য রাত দুটোই গরম ভাত রান্না করে খাইয়েছেন। এটি শুধু আমার অভিজ্ঞতা না, আমার হাজারো সহকর্মীর এই আশ্রয়টুকু আপনারা দিয়েছেন। যখন আন্দোলন করছি, সংগ্রাম করছি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, যে যেন সরকার তাকে মুক্তি দিয়ে অন্তত উন্নত চিকিৎসাতে দেশের বাইরে পাঠাতে পারে, আমাদের আন্দোলনে যখন কিছু হচ্ছে না, তখন আপনাদের মতো হাজারো লক্ষ মা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছেন। আপনারা আমাদের অগোচরে মানত রেখে করেছেন, আপনারা আমাদের অগোচরে নফল রোজা রেখেছেন। আপনাদের সেই দোয়া, আপনাদের সেই প্রার্থনায় বেগম খালেদা জিয়া মুক্তি লাভ করেছে। উন্নত চিকিৎসা শেষে আজ কিছুটা সুস্থ জীবন যাপন করছে। তাই আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের মা বোনদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে চাই। আমরা এই সমস্ত আয়োজনের মাধ্যমে আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের মা বোনদের অবদানের কথা বলতে চাই। পুরুষেরা সাধারণত কথা বলে না, সমাজ সাধারণত কথা বলে না, রাজনৈতিক দল সমাজের কোন শ্রেণী পেশার মানুষকে এভাবে কৃতিত্ব দিতে চায় না। সকল কৃতিত্ব তারা নিজেরা দাবি করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে একমাত্র ব্যতিক্রম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে একমাত্র ব্যতিক্রম। তাদের সন্তান তারেক রহমানই একমাত্র ব্যতিক্রম।
যিনি বা যারা কখনো এই ফ্যাসিবাদের পতনের পর এককভাবে আমার দলের হয়ে কৃতিত্ব দাবি করেননি। তারেক রহমান তো 5ই আগস্টের পর প্রথম বক্তব্যে কখনো বলেনি এই 16 বছরের দীর্ঘ লড়াইয়ের কৃতিত্ব একমাত্র বিএনপি, বরঞ্চ তিনি সেই কৃতিত্ব সমগ্র শ্রেণী পেশার মানুষের সাথে ভাগ করে নিয়েছিলেন। বরঞ্চ তিনি তো সেই কৃতিত্ব গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের সাথে ভাগ করে নিয়েছিলেন। আর আমাদেরকে বার্তা দিয়েছেন, তোমরা পাড়ায় যাও, তোমরা মহল্লায় যাও, তোমরা গ্রামে যাও, যে আমার মা বোনদেরকে তাদের প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রিয় মা বোনেরা, আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ করবার দায় থেকে আপনাদের কাছে এসেছি। কারণ আপনারা যদি সেদিন আমাদের পাশে সমর্থন না যোগাতেন, আপনারা যদি আমাদের সাথে থেকে লড়াই না করতেন, আপনারা যদি আমাদেরকে আশ্রয় না দিতেন, তাহলে এটি কোনোভাবে সম্ভব না। আর আমরা যারা লড়াই করেছি তাদের শক্তির জায়গাটা কারা ছিলেন? এই আপনাদের মতো নারীরা। কারণ সেই পুরুষই বিগত 16 বছর শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করতে পেরেছে। যে পুরুষ জানতেন তার পরিবারে তার মা কিংবা তার স্ত্রী তার সংসারটি আগলে রাখার সক্ষমতা রাখেন। অর্থাৎ আমরা যারা লড়াই করতে পেরেছি, আমাদের মা এবং আমাদের স্ত্রী কিংবা আমাদের বোনেরা সংসারটি আগলে রেখেছেন, আমাদের সন্তানদেরকে মানুষ করেছেন, আমাদের অসুস্থ পিতামাতার চিকিৎসা নিশ্চয় করেছেন। সে কারণেই কিন্তু আমরা ঘরের চিন্তা না করে আমরা জনগণের চিন্তা করবার সুযোগ পেয়েছি। আমরা বাংলাদেশের মানুষের মুক্তির দিশা খুঁজবার চেষ্টা করেছি। প্রিয় মা বোনেরা, তাই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবার কোনো শেষ নেই। আমরা এসেছি, আমি প্রথমে আমার বক্তব্যে বলেছি বেগম খালেদা জিয়ার অবদানের কথা, আমি আমার কথায় বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা, আমি এখন বলবো তাদের সন্তান তারেক রহমানের স্বপ্নের কথা। তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যার মা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়তম ব্যক্তি যার সততা আজও সারা বিশ্বে প্রশ্নাতীত। সেই তারেক রহমান স্বপ্ন দেখেন তার বাবা মা ঠিক যেভাবে যশোরের উন্নয়নে কাজ করেছেন, তার বাবা মা ঠিক যেভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করেছেন, তারেক রহমান ঠিক সেভাবে যশোর তথা বাংলাদেশের উন্নয়ন করতে চান। আর তাই তো তারেক রহমান বলেছেন, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, সেই 100 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হয়েছিল আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের উদ্যোগে। কিন্তু তার পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সেই বেগম খালেদা জিয়া যিনি 2006 সালে ঐতিহাসিক ঈদগাহ ময়দানে লক্ষাধিক জনতাকে সাক্ষী রেখে তিনি সেদিন যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। দুর্ভাগ্য, এই 18 বছরে এখনো যশোরে মানুষ মেডিকেল কলেজ হাসপাতাল পায়নি। যশোর মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালিত হয় যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে। তারেক রহমান কথা দিয়েছেন যেই মেডিকেল কলেজ হাসপাতালের ঘোষণা তার প্রয়াত তার মা অসুস্থ মা বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন, যেই 250 শয্যা হাসপাতাল তার মা করে গেছেন, তারেক রহমান যদি সুযোগ পান, আপনাদের সমর্থনে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগটি আপনারা তার হাতে হস্তান্তর করেন, ইনশাল্লাহ যশোরে তিনি তার প্রথম মেয়াদে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করবেন। আপনারা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যখন যান, তখন যাদের বুকে ব্যথা হয়, তখন তারা যখন ডান দিকে যান করোনারি কেয়ার ইউনিটে যান না? ওই করোনারি কেয়ার ইউনিটটি আমার বাবার তৈরি করা। তার স্বপ্ন ছিল যশোরের মানুষ যদি হৃদরোগে আক্রান্ত হয়, বুকে ব্যথা নিয়ে তাকে যেন আর কখনো ঢাকায় কিংবা খুলনায় যেতে না হয়। তিনি চেয়েছিলেন এইখানেই এনজিওগ্রাম হবে, এইখানেই হার্টের রিং পরানো হবে, প্রয়োজন হলে এখানে হার্টের অপারেশন করা হবে। কিন্তু সেই কারণে তিনি উদ্যোগ নিলেন, বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় এই ভবন তৈরি করলেন এবং এখানে এই অপারেশনগুলো করবার জন্য বড় বড় বাক্সবন্দি মেশিন আসলো। কিন্তু দুর্ভাগ্য কি প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগের এই 18 বছরেও তারা সেই বাক্স ভর্তি তার মেশিনটি খুলল না, বাক্সই নষ্ট হয়ে গেল। আমরা কথা বলেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে, তিনি কথা দিয়েছেন যেই করোনারি কেয়ার ইউনিট তরিকুল ইসলাম তৈরি করে গেছেন, যেই করোনারি কেয়ার ইউনিটের পৃষ্ঠপোষকতা বেগম খালেদা জিয়া করে গেছেন, তিনি যদি সুযোগ পান যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট তৈরি করবেন, যাতে করে হৃদরোগের চিকিৎসা
ভরসায় আর কাউকে যশোরের বাইরে খুলনা কিংবা ঢাকায় না যাওয়া লাগে। প্রিয় মা ও বোনেরা, আপনাদের এই ওয়ার্ডে আমাদের বহু সহকর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে তারা ঢাকায় কিংবা খুলনায় গেছে, কেউ বা প্রতিমধ্যে মারাও গেছে। আমি সেই কথাগুলো বলে আপনাদের মন ভারাক্রান্ত করতে চাই না। আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশে, যেই বাংলাদেশ পরিচালিত হবে বিএনপির নেতৃত্বে, যেই বাংলাদেশ অন্তত চিকিৎসার সুযোগ থেকে আপনাকে আমাকে বঞ্চিত হতে হবে না। আপনাদের সন্তানেরা যশোরে এমন কোন স্কুলে পড়েন আমি নিশ্চিত, এমন কোন কলেজে পড়েন আমি নিশ্চিত, যে স্কুল কিংবা কলেজের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের হাতের ছোঁয়াটি নেই। আমরা তাই গর্ব করে বলতে পারি, আজকে যারা তরুণ, আজকে যারা যুবক, যারা পড়ালেখা শিখেছ, তাদের পড়ালেখা শেখবার পেছনে আমাদের দল বিএনপির একটি অবদান রয়েছে। আমরা এখানে তারেক রহমান স্বপ্ন দেখেন আগামীতে বিদেশে প্রশিক্ষিত কর্মী পাঠাবার। তাই সারা বাংলাদেশের বিভিন্ন জেলা সদরে এরকম প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে এবং পরবর্তীতে একটা স্থায়ী কাঠামো দেওয়া হবে, যাতে করে আমাদের সন্তানেরা পড়ালেখা শেষ করে যথাযথ প্রশিক্ষণ নিয়ে বিদেশে কাজ করতে পারে। এখন বিদেশে যদি তারা প্রতি মাসে $500 আয় করে, যদি প্রশিক্ষণ নিয়ে তারা বিদেশে যেতে পারে, সেক্ষেত্রে তারা $1000 থেকে $1500 আয় করতে পারবে। তারেক রহমান আরেকটি ওয়াদা করেছেন আমার মা বোনদের প্রতি। কি বলেছেন? তিনি পর্যায়ক্রমে সকল পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চালু করতে চান। পারিবারিক কার্ডের কাজটি কি? আপনারা যারা সংসার পরিচালনা করেন, প্রতি মাসে আপনাদের কিছু জিনিস কিনতেই হয়, চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, এইরকম কিছু জিনিস আপনাদেরকে কিনতে হয়, যাকে বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তারেক রহমান দেখেছেন যে এই জিনিসগুলো কিনবার জন্য আপনার স্বামী কিংবা সন্তানের যে উপার্জন, তার প্রায় 20 থেকে 25% অর্থ প্রতি মাসে আপনার চলে যায়। তাহলে এটি একটি বড় খরচ। তারেক রহমান চান পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনতে। প্রথম দিকে তিনি অসচ্ছল পরিবার দিয়ে শুরু করবেন, পরবর্তীতে মধ্যবিত্ত পরিবারে উনি যেতে চান, যেখানে প্রতিটি পরিবারে উনি এই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবার জন্য প্রতি মাসে সরকারের তরফ থেকে একটি সহায়তা করতে চান। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 4 জন থাকে, সরকার আপনাকে এক ধরনের সহায়তা করবে। আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 6 জন থাকে, তাহলে আরেক ধরনের সহায়তা আপনি পাবেন। 8 জন যদি থাকে, আরেক ধরনের সহায়তা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি জানেন? এই পারিবারিক কার্ডটি কিন্তু কোনো পুরুষের নামে হবে না। এই পারিবারিক কার্ডটি হবে ওই পরিবারের একজন নারী সদস্যদের নামে, অর্থাৎ আমার মা বোনদের নামে। এর মাধ্যমে তারেক রহমান যেটি করতে চান, আপনাদের সম্মান এবং আপনাদের ইজ্জতের সুরক্ষা দিতে চান। নারীর ক্ষমতায়নের কথা বলি আমরা, অর্থাৎ আপনার তখনই, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এত বছর, তারপর আমরা বলি বাংলাদেশের মানুষ এখন আজও অর্থনৈতিক মুক্তি লাভ করেনি। তাহলে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা পড়ালেখা শিখেছে, কিন্তু আজও তারা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ সর্বক্ষেত্রে পায়নি। আর সেটা যদি পেতে হয়, তাহলে আপনার একটি আয়ের সংস্থান থাকতে হবে, বৈধ আয়ের সংস্থান থাকতে হবে। আপনার নিজের প্রয়োজনের অর্থের জন্য আপনার স্বামী কিংবা সন্তানের কাছে হাত পাততে হবে না। তাই তারেক রহমান আপনার সংসারের পেছনে যে প্রতি মাসে যে খরচটি করতে চান, সেটি আমার মায়েদের হাত দিয়ে দিতে চান, আমার বোনেদের হাত দিয়ে দিতে চান, যাতে করে তারাও সংসার পরিচালনায় তার স্বামী এবং সন্তানের মতো নিজের অ্যাকাউন্টের টাকা সংসারে ব্যয় করবার সুযোগটি পান। এটি একটি অনেক বড় ব্যাপার, এটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। যে টাকাটি আমার চাচা খরচ করেন, আমার ভাই খরচ করে সংসারের পেছনে, আমার চাচি কিংবা আমার ভাবি সেখানে কিছুটা হলেও গ্লানি অবচেতন মনে কাজ করলেও পারে। কিন্তু যখন তিনি নিজে টাকাটি খরচ করবেন সরকার থেকে, যখন তাকে টাকাটা দেওয়া হবে, সে টাকাটা যখন তিনি সংসারে খরচ করতে পারবেন, তখন কিন্তু তার নিজের একটা ভালো লাগা কাজ করবে। সবচেয়ে বড় ব্যাপার, সরকার যদি প্রতি মাসে আপনাকে এই জিনিসগুলো কিনতে 2,500 থেকে 5,000 টাকা পর্যন্ত অনুদান দেন, তাহলে আপনার সংসার পরিচালনার কিছু সঞ্চয় হবে। আপনি আগে যে টাকাটা আপনার সংসার পরিচালনায় বরাদ্দ ছিল, কিছু আপনি সঞ্চয় করতে পারবেন। এই সঞ্চয়কৃত অর্থ আপনি কি করতে পারবেন? আপনি নিশ্চয়ই চান আপনাদের সন্তানেরা ভালো আরো পড়ালেখা করুন, একটা প্রাইভেট টিউটর রাখতে চান। আপনি হয়তোবা আজ অর্থাভাবে রাখতে পারছেন না, আপনি সঞ্চয়কৃত অর্থ দিয়ে আপনি একটা গৃহ শিক্ষক রাখতে পারবেন। আপনি সঞ্চয়কৃত অর্থ দিয়ে হয়তো আপনার মেয়ের বিয়ের সময় অন্তত আপনার
নিজের জমানো টাকা দিয়ে একটি কানের দুল গড়ে দিতে পারবেন। আজকে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেটি আগামী দিনে আসলে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি কিংবা আমাদের নেতা করতে চান। আমি আসলে লম্বা ভরে কথা বলে ফেলছি, আমি আর বেশি আমার কথা বলতে চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই যে প্রিয় মা ও বোনেরা, দীর্ঘ 16 বছরের গণতন্ত্রের জন্য যে লড়াইটি, এই লড়াই তো আমি কিংবা আমার মতো পুরুষেরা একা করেনি। আমরা যে কথাটি বললাম, ঘরে বসে থেকে আপনারও একইভাবে লড়াইটি করেছেন। আপনাদের সন্তানেরা, আপনাদের স্বামীরা যখন মিথ্যা মামলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা কারাগারে, আপনারা তো সংসার সামলে আবার ঠিকই প্রতি সপ্তাহে একবার ওই কারা ফটকে তাদেরকে দেখা করতে গেছেন, কিংবা হয়তো কারাগারে গেছেন, হয়তো উকিলের বাড়িতে আপনাদের কম যাওয়া লেগেছে, কারণ এই ব্যাপারগুলো আমাদের দল দেখবার চেষ্টা করেছে। তাহলে লড়াই কিন্তু আপনাদের কম ছিল না। আমরা সেই কারণে মনে করি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে আপনি কেমন ভাবে এই যশোর পরিচালিত হোক আপনি চান, কিভাবে আপনার 9 নম্বর ওয়ার্ডের উন্নয়ন চান, এ ব্যাপারে আপনাদেরকে কথা বলতে হবে। এই কথা বলবার ঐতিহাসিক দায়িত্ব কিংবা এই কথা বলবার লিজ কোনো পুরুষ নিয়ে নেয়নি। আমি আপনাদেরকে এই আহ্বানটি জানাতে এসেছি, আপনারা আপনাদের দাবির কথা বলবেন, আপনারা আপনাদের মনের কথা বলবেন, আপনারা আপনাদের কষ্টের কথা বলবেন। আপনারা যদি এই কথা বলেন, তাহলে যে রাজনীতি আগামীতে, সেই রাজনীতিতে যারা জনগণের জন্য রাজনীতি করে, বিএনপির মতো যে সমস্ত দল জনগণের জন্য রাজনীতি করছে, তারা অবশ্যই আপনাদের কথা শুনবে। আর আপনাদের কথা যদি না শুনে, তাহলে আপনার মতামত দেওয়ার একটি সুযোগ আপনি পাবেন। আপনি ভোটের মাধ্যমে আপনি সে সময় আপনার মতামতটি ব্যক্ত করতে পারবেন। আমি আমার মা বোনদের কাছে বলতে চাই, আপনি যখন আপনার কথাটি একা বলবেন যে আমার বাড়ির সামনে রাস্তাটা ঠিক অনেক খারাপ, আমার হাঁটতে কষ্ট হয়, রিক্সায় যেতে গেলে আমার কোমরে ব্যথা করে, আপনি যখন একা বলবেন যে আমার এই অঞ্চল তো মাদকে ছেয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা তো বিপথে চলে যাচ্ছে, আপনি যখন একা বলবেন আমার মেয়ের তো কোনো এখানে নিরাপত্তা নেই, তখন হয়তো বা এই কথাটি অনেকের কানে ঢুকবে না। কিন্তু আপনারা যখন এক হয়ে সংঘবদ্ধ হয়ে 50 জন নারী কিংবা 100 জন নারী যখন রাস্তায় দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো রাজনৈতিক নেতাকে বলবেন আপনাকে দাঁড়াতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের রাস্তা ঠিক করবার দায়িত্ব আপনাকে নিতে হবে, তখন কিন্তু রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধিকে আপনার কথা শুনতেই হবে। আমি সে কারণে বলবো আপনারা একতাবদ্ধ হন, আপনারা সুসংগঠিত হন। আজকের এই মহিলা দল এই নারী সমাবেশের মাধ্যমে আপনাদের এই সুযোগটি তৈরি করে দিয়েছে, আপনাদেরকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে, যার মাধ্যমে আপনারা সুসংগঠিত হতে পারেন, একসাথে কথা বলতে পারেন। আপনারা যত কথা বলবেন, আমরা যারা রাজনীতি করি আমাদের টনক নড়বে। আপনারা যত কথা বলবেন, আমরা তত সতর্ক হব। আপনারা যত দাবি উপস্থাপন করবেন, আপনাদের দাবি অনুযায়ী আগামী বাংলাদেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। এবং সেই সততা, সেই আন্তরিকতা আমাদের রয়েছে বলেই আমরা নিজেরা এসেছি আপনাদের কাছে শুধু কথা বলবার জন্য নয়। কারণ এই নারী সমাবেশ সফল করবার জন্য বেশ কিছুদিন যাবত আমার মা বোনেরা ছোট ছোট পর্যায়ে উঠান বৈঠক করেছে, আপনাদের ঘরে ঘরে কথা বলেছে, তখন আপনারা আপনাদের কথা বলেছে, ওনারা ওনাদের কথা বলেছে। এর মাধ্যমে আমরাও কিন্তু আপনাদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার কথা জানতে পেরেছি। এই অনুযায়ী যদি আগামীতে আমরা সুযোগ পাই, আমরা চেষ্টা করবো আপনাদের কাজ করবার। শুধু শেষে আমি একটি কথা বলে বিদায় নিব। আমি তো আপনাদের সন্তানের মতো, আমি তো আপনাদের ভাইদের মতো। আমি শুধু আপনাদেরকে এই কথাটি বলতে চাই, আপনারাই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের জনপ্রিয়তম রাষ্ট্রপতি বানিয়েছেন। আপনারই কিন্তু বেগম খালেদা জিয়ার মতো একজন সাধারণ গৃহবধূকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আজ আপনাদের সন্তান আপনাদের সাথে দাঁড়িয়ে, আজ আপনাদের ভাই আপনাদের সাথে দাঁড়িয়ে এই কথাটি বলতে চায়, আপনারা আসুন আগামীতে আমাদের নেতা তারেক রহমানকে আবার বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেন। ঠিক যেভাবে তার বাবা বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছে, ঠিক যেভাবে তার মা আত্মনির্ভরশীল জাতি গঠনে ভূমিকা রেখেছে, আমি কথা দিতে পারি তারেক রহমান আপনাদের কাউকে আশাহত করবে না। আপনাদের চাওয়া, আপনাদের স্বপ্ন, আপনাদের প্রত্যাশা অনুযায়ী এই 9 নম্বর ওয়ার্ড তথা যশোর পুনর্গঠনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের মাধ্যমে কাজ করবেন ইনশাআল্লাহ। সকল উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আমার মা বোনদেরকে আমার দলের পক্ষ থেকে আবার সশস্ত্র সালাম নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র
ধন্যবাদ প্রিয় নেতা, আমার মা বোনদের জন্য আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ক্ষমতায়িত নারীর শক্তি, পরিবারের মুক্তি, এই পর্যায়ে একথাটি বলেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের মা, আমাদের অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক নার্গিস বেগম। আমি আমার চাচি আম্মাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দলের নগর শাখা, যশোর নগর শাখা উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে নারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে ৯ নম্বর ওয়ার্ডের এই নারী সমাবেশ। এই সমাবেশে তিনি সভাপতিত্ব করছেন স্নেহাস্পদ কামনার খান টিয়া। মঞ্চে আছেন আমাদের কেন্দ্রীয় নেতা ইসলাম আমির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিল হক সাবু, সম্পাদক জেলা হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এসার সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জহিরুল আলম, ফারুক হোসেন, এই ওয়ার্ডের যারা সভাপতি সম্পাদক বিএনপি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সমাবেশ সফল হচ্ছে, সেই আমাদের পুরানো নেতা, যিনি বিএনপির জন্মলগ্ন থেকেই এর সাথে আছেন, আব্দুল হক কালু, আমাদের স্নেহাস্পদ যিনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন, স্নেহাস্পদ ফেরদৌস আহমেদ লিটন, ফেরদৌস ওয়াহিদ লিটন, আরও ইয়াসিন আলী সাংগঠনিক সম্পাদক সহ সবচেয়ে বড় কাজ যারা করেছেন জেলা মহিলা দলের তত্ত্বাবধানে নগর মহিলা দলের কাজটি করেছেন। সেই নগর মহিলা দলের আমাদের যিনি সাধারণ সম্পাদিকা সাদিয়া সুলতানা, মঞ্চে আছেন জেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী রাশিদা রহমান, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, আছেন যশোর জেলা মহিলা দলের 1 নম্বর যুগ্ম সম্পাদক রাফাতারা ডলি, আনোয়ারা পারভিন আনু সহ সাংগঠনিক সম্পাদক। যিনি সঞ্চালনায় আছেন তিনি অ্যাডভোকেট মৌলুদা পারভিন, যশোর জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক। প্রিয় মা বোনেরা এবং উপস্থিত সকলকে, এইখানে সকল মা বোনেরা এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এই পর্যন্ত প্রতিষ্ঠার পর থেকে এদেশের মহিলাদের অবদানের কি আছে এবং তাদের স্বীকৃতি বা তাদের উন্নতির জন্য কি কি অবদান রেখেছে সবই আপনারা বিস্তারিত শুনেছেন। মহিলা দল এবং আমরা মহিলারা শুধু ঘরে নয়, বাইরেও এই সব লড়াইয়ে সমান তালে পা রেখেছে। আমরা দেশের স্বাধীনতা যুদ্ধ বলি কিংবা রাষ্ট্রভাষা আন্দোলন বলি, এর পরে থেকে পাকিস্তান আমলে সাহিত্য শাসনের দাবিতে কিংবা ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন, সেখানেই বলি সকল আন্দোলনেই আমাদের দেশে মহিলাদের একটি অংশ অন্তত আমাদের সংগ্রামী নেতাদের পাশাপাশি পাইছে। এই আন্দোলনে এই যশোরে কিংবা আমাদের বাংলাদেশে 16টি বছর হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদের মা বোনেদের গৃহবধূ থেকে সামর্থ্য দিয়েছেন, যে সহায়তা দিয়েছেন, পাশাপাশি ঘর সামলিয়ে আমাদের বহু কর্মী, নারী কর্মী যারা রাজপথে নেমে পুলিশের মার খেয়েছেন, গ্রেফতার হয়েছেন এবং লড়াই। যশোরে আমরা দেখেছি
আমাদের যারা মহিলা নেত্রী, মহিলা কর্মী, তারা কিভাবে পুলিশের মোকাবেলা করেছে, পুলিশের মার খেয়েছে এবং তাদেরকে জেলে যেতে হয়েছে আমরা দেখেছি। সুতরাং ঘরে বাইরে সর্বত্রই নারীর পদচারণা ছিল। আমাদের যেটি আমাদের প্রধান বক্তা বলেছেন, আমাদের মনে করা হতো যে মহিলারা খুব একটা কিছু বুদ্ধি শুদ্ধি রাখে না, কিংবা এটি বলে আমাদেরকে মানসিকভাবে এরকম তৈরি করা হতো যে তোমাদের বুদ্ধি শুদ্ধি নেই। আমার ব্যক্তিগত জীবনের একটি কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে বাংলাদেশ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান বাকশাল তৈরি করলেন। বাকশালটা কি সমস্ত দল, আজকে অনেক দল যেমন আছে, সমস্ত দলকে বিলুপ্ত করে দেন, একটি দল বানালেন এবং সকলকে বাধ্য করছিলেন সেই দলে যোগ দেওয়ার জন্য। যারা যোগ দেবে না তাদের অত্যাচার নির্যাতন। আমরা যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করতাম, পরবর্তীকালে মরহুম আলমগীর সিদ্দিকী, যিনি আমাদের নেতা ছিলেন, চুরি করতে পারেন, তিনি আমাদের নেতা, ভাষাই ন্যাপ করতেন। শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত বন্ধু। যখন ন্যাপের জন্ম হয়নি, আওয়ামী লীগ ছিল দেশে একমাত্র বিরোধী দল, তিনি একসাথে আওয়ামী লীগ করতেন। পরবর্তীকালে তিনি ভাষাই ন্যাপে চলে যান, তাকেও তিনি প্রস্তাবটা দিয়েছিলেন। এই দিন একটি আলাপ আলোচনা সম্ভবত করেছিল, আমরা জানি না, কিন্তু বিষয়টি হল আমি তখন আমাদের প্রয়াত তরিকুল ইসলাম জেলে ছিলেন, আমি সেই ব্যাপারে আলমগীর সিদ্দিকীর সাথে কথা বলতে গিয়েছিলাম যে কি করা যায়। সেদিন তিনি শঙ্করপদের মামা হতেন, মামার শ্বশুর। তবে মামি আমাকে আলাদা থেকে বলছেন, যেহেতু ছাত্র জীবন থেকে আমার ওই বাড়ি যাওয়া আসার নাম ধরে ডাকতে, আচ্ছা বলো তো মামা কি করতে যাচ্ছে, এতদিন একটা রাজনীতি করে সে এখন মত পাল্টাবে। তা আমরা তাহলে ভাই আর ভাবি বলতাম, আমি কারণ কি হয়েছে, বলে তারে প্রস্তাব দিচ্ছে বাক্সালে যাবে। এখন বাক্সালে যাবে নাকি সে, এতদিন পর্যন্ত রাজনীতি এখন বাক্সালে যাবে? এই মহিলা কখনো আমরা দেখিনি বাইরে কোনো রাজনীতি মিটিংয়ে, কখনো তিনি ওই ঢাকা নেতাদের সঙ্গে কথা বলেছেন কেন কয়টা, তাও দেখি। আমরা তো অহরই যেতাম, আমাদের সঙ্গে ওরকম এই কথাটা তিনি আমাকে বলেছিলেন। আমি ওইখানে বসে আমার ঘরে বসে, ভাই কি ব্যাপার, ওর না আমাকে প্রস্তাব দিয়েছে, আমি চিন্তা করছি এভাবেই আমার কর্মীদের বাঁচা যায় না, তিনি যোগ দেন না। কিন্তু এই যে মহিলা যিনি গৃহবনে, তিনি কিন্তু তার সামনে যে ছবি ছিল এবং তিনি তখন হয়তো সেই সুযোগ ছিল না, তিনি তার স্বামীকে বলতে পারেন যে তুমি এটা করতে পারবে না। তো তিনি আমার কাছে মনের কথাটা তিনি বলছেন, যেহেতু কন্যার সময় আমরা সবসময় যেতাম, কি করতে যাচ্ছে তিনি জানেন। আরেকটি বিষয় সেদিন পড়লাম, মিজানুর রহমান চৌধুরী, যিনি আওয়ামী লীগের বড়নেতা ছিলেন, এদেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং নাম করা যারা রাজনীতি করে, তিনি তখন প্রধানমন্ত্রী, খুব এলোমেলো বাড়ি, হাটের মতো সব লোকজন আসতে যাচ্ছে, এটা করতে 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 যে সাংবাদিক যিনি লিখছেন, তিনি লিখছেন যে ঘর ভর্তি হাটের মতো লোক, বিভিন্ন ধরনের, এক কোন এক ভদ্রপুষে আপনার স্ত্রী খালি পায়ে ঘরের মধ্যে আটকৌড়ে শাড়ি করে ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছেন, খুব সহজ সরল মুখ। উনি ওকে ডেকে বলছেন যে তো পরিচিত শোনো, উনারে কও না জিয়ার দলে যোগ দিতে, জিয়ারের সকলে ভালো মানুষ করে, তুমি তখন এর সাথে দল করেন, জিয়ারের সকলে ভালো মানুষ করে, তুমি বলো না ওনাদের জিয়ার দলে যোগ দিতে। তো ওই সাংবাদিক বলতে, আপনি বলতে পারেন আমাদের কথা শোনে, বল বোঝো না তুমি কিছু। এই যে মহিলা খালি পায়ে ঘরের মধ্যে আট পরে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, কি করছে না হচ্ছে, যখন খেতে বসছেন ওই সাংবাদিককে নিয়ে, উনি বলছেন তুমি চলো খেয়ে যাবে, আমি কালকে বাজারে গেছি নিজে, বড় বড় 80টা কই মাছ কিনেছি। তা ভাত খেতে বসে তাকে আলু ভর্তা, পাতলাটা আর ডিম ভাজি, কই মাছ কই, তোমার লোকজন সব খেয়ে, চাঁদপুরের লোকজন খেয়ে গেছে, একটাও মাছ। তাহলে সে কি ধরনের মহিলা বোঝে, তার বাড়িতে ঘরের মধ্যে লোকজন খেয়ে যাচ্ছে, আর নেই। তো উনি তখন বললেন রিজিকে নেই, ওদের রিজিকে আছে, সেটা বড় কথা না। ওই যে মহিলা ঘরের মধ্যে থেকে, অর্থাৎ আসল জিনিসটা বুঝতে পারে, বলার সুযোগ করে দিতে হবে, মতটা প্রকাশ করবার সুযোগ দিতে চাই আমরা। জাতীয়তাবাদী দল, আপনারা কথা বলবেন, আপনারা যে বুঝতে পারেন সেটা বলবেন,
আপনারা ভালো মন্দ, দেশের কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনারা বুঝবেন এবং আপনারা বলবেন, সেইটা আগামীতে দেশ গঠনে কাজে লাগবে। এই 9 নম্বর ওয়ার্ড সাবিয়া একটা কথা বলেছে, বিএনপির ঘাঁটি নয়। এই জায়গাটা স্বাধীনতার পর থেকে যতবার নির্বাচন হয়েছে আমাদের একটি বড় ভোট ব্যাংক ছিল এই জায়গায়। 1973 সালে প্রথম স্থানীয় সরকার নির্বাচন, এখানে ভাইস চেয়ারম্যান নির্বাচন হয় এবং একবারই হয়েছিল। তরুণ ইসলাম প্রথম দাঁড়ান, তিনি তখন খুবই অল্প বয়স, সবাই বলেছে এই বয়সে তাহলে ভোট দেওয়া যাবে না। এই বকচরে সর্বাধিক ভোট, সম্ভবত 1200 ভোট, সর্বাধিক ভোট এই সেন্টারতে গিয়েছিল সেদিন। এর পরবর্তীকালে আমরা সবসময় তাকিয়ে থাকতাম, অর্থাৎ এই এলাকার মানুষের মধ্যে একটি জাতীয়তাবাদের ধারণা কাজ করেছে। সেটি কি? আরেকটি জিনিস কাজ করে, স্বাধীনতার পরপরই এইসব অঞ্চলে তারা একটি কথা মনে করতো যে আমাদের স্বাধীনতা স্বাধীনতা রাখতে হবে, আমার পাশের যতই ভালো ভালো কথা বলুক আসলে আমার বন্ধু না। বারংবার ওই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এখানকার লোক তার মতামত দিয়েছে। আজকে হয়তো অনেক জায়গার লোক এখানে এসছে, অনেকে বসবাস করতে হয়তো কিছুটা পাইতে লাগে। একটি শক্তি আমাদের এখানে। আমি আপনাদের কাছে খুব বেশি কথা বলবো, আমরা একটি কথা বলবো, আমাদের মায়েরা বোনেরা, আমাদের স্বার্থে, আমাদের দরকারে আমাদেরকে দেশের কথা ভাবতে হবে, কথা বলতে হবে। একসময় মনে হতো, মনে করা হতো মেয়েদের বেশি লেখাপড়া শিখিয়ে কি হবে, মেয়েরা যারা রাজনীতি করতে গেছে তাদের সম্পর্কে ভয় ভীতি কাজ করতো। তারপরে আপনারা দেখেন সেই ব্রিটিশ আমল থেকেও কিন্তু মেয়েরা রাজনীতিতে গেছে, যত কম সংখ্যকই গেছে, কিন্তু অর্থাৎ জেদ কাজ হচ্ছে, প্রথা ভাঙার চেষ্টা মেয়েদের মধ্যে ছিল। সেইটি সুযোগ যখন আমাদের দেশে মেয়েরা পেয়েছে, বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের হাত ধরে আজকে আমাদের মেয়েরা এগিয়ে এসছে। এই সুবিধাটুকু আমরা নিশ্চিত করতে চাই। আমাদের মেয়েরা আজকে যে লেখাপড়া শিখছে, এই যে পাশের হার মেয়েদের অনেক বেড়ে গেছে, বা চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা করছে। এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, একটি মেয়ে বলেছিল যে আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, আমি কোনো কোটা চাই না, আমি প্রতিযোগিতার মাধ্যমে আমি এখানে যেতে চাই, আমার কোটা দরকার নেই। তো সেই যে মেয়েরা এই যে কথাটাই বলতে পারছে, সাহসটা সঞ্চয় করেছে। আবার ওই মেয়েরাই কিন্তু এই আন্দোলনের শুরুর প্রথমেই শেখ হাসিনা যখন রাজাকারের বাচ্চা বলে গালাগালি দিয়েছিলেন, রাত 2টার সময় ওই হলের গেট ভেঙে বের হয়ে রাস্তায় স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্বৈরাচার হটা আন্দোলন কিন্তু ওই মেয়েরাই সেদিন শুরু করেছিল। আস্তে আস্তে সকলে এর পেছনে সবাই সম্বোধন হয়েছে, জাতি সম্বোধন হয়েছে। সুতরাং আমাদের মেয়েরা আছে এবং এই সুযোগটি তার সত্যি কথাটা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, সে আপনার পরিবারের ক্ষেত্রেই হোক, আপনার পাড়ার জন্যই হোক, কিংবা সমাজের ক্ষেত্রেই হোক, কথা বলতে হবে এবং আমাদের মেয়েদেরকে শেখাতে হবে। আমরা এতদিন বলতাম যে ওই এসএসসি পাস করে তার দেওয়ার দরকার নেই, বাবা বিয়ে শাদী দিয়ে দাও, মেয়ে বড় হয়েছে এরপর বিয়ে দেওয়া যাবে না, কিংবা আরো যখন বড় হয়ে পাত্র খুঁজে পাওয়া যাবে না। হচ্ছে এখন অনেক জায়গায় হচ্ছে, মেয়েরা বেশি লেখাপড়া শিখে ফেললে আর যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না, সবার ছেলেরা তো বিয়ে করতে চাচ্ছে না। তো সুতরাং সেটি পরের কথা, কিন্তু তার জীবন তাকে গড়ে দিতে হবে। এই জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত যে সময় তারা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, আপনারা শুনেছেন মেয়েদের জন্য কি সুবিধা দিয়েছে, আমি সেটি আবার পুনরাবৃত্তি করব না। আমরা ধরে রাখতে চাই এবং এই অধিকারটিকে নিশ্চিত করবার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। সেই গণতান্ত্রিক সরকার কি, গণতন্ত্রটা কি, কিসের চর্চা করবো আমরা বলি, সেটি হচ্ছে এই যে বলা হয়েছে আমার ভোট আমি দেব, আমি আমার পছন্দ মতো ভোট দেবো, আপনি আপনার পছন্দ মতন ভোট দেবেন, তাই তো? আপনি আমার পছন্দের দেবেন না, আপনি সে শাপলা দেন আর হাতি দেন আর পদ্ম ফুল দেন, যাতেই দেন, কিন্তু আমি আপনাকে দিতে দেব, আমি বাধা দেব না। আপনি আপনার মত প্রকাশ করবেন, আমার কর্মসূচি, আমার অতীত কার্যকলাপ, আমার প্রার্থীর ভূমিকা
সব দেখেই তো জনগণ তারা বলবে কার পক্ষে তারা যাবেন। এতদিন যে সরকার ছিল তারা এই কথাটি আমাদের জনগণকে বিচার করতে দেয়নি। কেন দেয়নি? তার ওই